মিরপুরে জাল ক্লিয়ারেন্স তৈরি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, কারাদণ্ড। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট অবমুক্ত। আজই নির্বাচনের তারিখ ঘোষণা করুন বলছেন জয়নুল আবদিন ফারুক। এদিকে বংশালে ধর্ষণ মামলার ৩ আসামি গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি। এবং সর্বশেষ জানাবো ৫ আগস্ট হোক গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার দিন বলছেন তারেক রহমান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মিরপুরে জাল ক্লিয়ারেন্স তৈরি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, কারাদণ্ড। মিরপুরে অভিযান চালিয়ে জাল ক্লিয়ারেন্স তৈরি চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। গ্রেপ্তারদের বিআরটিএ আদালত ৯ এর ম্যাজিস্ট্রেট তাসমিয়া জায়গিরের নির্দেশে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, সাজাপ্রাপ্ত ২ ব্যক্তি হলেন হুমায়ুন রশিদ ও নুরুল ইসলাম সৈকত। তালেবুর রহমান বলেন, সোমবার মিরপুর ট্রাফিক বিভাগের প্রসিকিউশন শাখায় ট্রাফিক ক্লিয়ারেন্স নিতে আসা ২ ব্যক্তির জমা দেওয়া জিডি ও পুলিশ ক্লিয়ারেন্স কাগজপত্রে জাল সিল ও স্বাক্ষরের প্রমাণ পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, ডিআরটিএ সংলগ্ন একটি কম্পিউটার কম্পোজ দোকান থেকে ৭০০ টাকার বিনিময়ে জিডি ও ক্লিয়ারেন্স প্যাকেজ কিনেছিলেন। তবে তাদের জমা দেওয়া গাড়ির বিরুদ্ধে মামলা থাকায় ডিআরটিএ ক্লিয়ারেন্স বাতিল করে পুনরায় ট্রাফিক অফিসে পাঠায়, যা থেকে জালিয়াতির বিষয়টি প্রকাশ্যে আসে। ডিসি ট্রাফিক মিরপুরের নেতৃত্বে গঠিত একটি টিম মিরপুর আর্মি ক্যাম্পের সহায়তায় যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে জালিয়াতি চক্রের ২ সদস্যকে হাতে নাতে আটক করা হয় এবং ঘটনাস্থল থেকে ভুয়া ডকুমেন্ট, সিল ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। আটকদের বিআরটিএ আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট তাসমিয়া জায়গির তাদের প্রত্যেককে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন। জালিয়াতি ও প্রতারণার বিরুদ্ধে মিরপুর ট্রাফিক বিভাগের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। সেই সঙ্গে সাধারণ জনগণকে দালাল বা অবৈধ পন্থার আশ্রয় না নিয়ে সরাসরি সেবা গ্রহণে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করার অনুরোধ জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট অবমুক্ত। জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে একটি স্মারক ডাক টিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডাক টিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম, শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান, প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এবং ডাক ও টেলিযোগাযোগ সচিব আবু নাসের খান। আজই নির্বাচনের তারিখ ঘোষণা করুন বলছেন জয়নুল আবদিন ফারুক। সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। মঙ্গলবার সকালে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নোয়াখালীর সেনবাগ উপজেলা দিনকে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। জয়নুল আবদিন ফারুক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে সমাবেশে বলেন, আপনাকে আমরা পছন্দ করি, কিন্তু কারো কথায় নির্বাচন নিয়ে টালবাহানা করবেন না। বিনয়ের সঙ্গে অনুরোধ করব, আজকেই নির্বাচনের তারিখ ঘোষণা করুন। হাসিনার বিচার আপনারা করেন, কোনো আপত্তি নেই। এই বাংলাদেশে প্রত্যেক নিপীড়নকারীর বিচার হবে ইনশাআল্লাহ। সমাবেশে একটি পক্ষ ষড়যন্ত্র করছে উল্লেখ করে বিএনপির নেতা ফারুক বলেন, যারা ৭১-এর স্বাধীনতা মানে না, যারা ডক্টর ইউনূসের নির্বাচন মানে না, তারা এখন ষড়যন্ত্র করে তারেক রহমানকে ক্ষমতায় আসতে দিতে চায় না। তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। নির্বাচন ইনশাআল্লাহ হবে। বঙ্গোপসাগরে যেমন বাদ দেওয়া সম্ভব নয়, তেমনি বিএনপিকে বাদ দিয়ে এই দেশে কোনো নির্বাচন কেউ করতে পারবে না। সমাবেশে পিআর পদ্ধতি নিয়ে সমালোচনা করেন বিএনপির চেয়ারপারসনের এই উপদেষ্টা। সেনবাগ থানা পুলিশের উদ্দেশ্যে প্রশ্ন করে, আপনাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কিন্তু যারা এখনো চোরাগোপ্তা বসে বসে বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলে, তাদের কেন আইনের আওতায় আনা হচ্ছে না? দলে মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশ্যে জয়নুল আবদিন ফারুক বলেন, যারা সেনবাগে এমপি হতে চান, দয়া করে জনগণের কাছে যান। বিভেদ সৃষ্টি করে নতুন লোক আমদানি করে এদেশে রাজনীতি করানো কঠিন হবে। বংশালে ধর্ষণ মামলার ৩ আসামি গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি। রাজধানীর বংশালে ধর্ষণ, ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে করা মামলায় ৩ আসামিকে গ্রেপ্তার করেছে বংশাল থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন মোহাম্মদ রাশেদুজ্জামান, আলমগীর হোসেন ও আব্দুল জলিল। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, সোমবার রাতে সূত্রাপুর ও কোতোয়ালি থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
বংশাল থানার বরাত দিয়ে তিনি জানান, ভুক্তভোগী গ্রেপ্তারকৃত ৩ জন সহ ৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১ বা ২ জনের বিরুদ্ধে ধর্ষণ, ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে বংশাল থানায় মামলা করেন। মামলার এজাহারে ভুক্তভোগী জানান, ১.৫ বছর আগে মোহাম্মদ রাশেদুজ্জামানের সঙ্গে তার পরিচয় হয়। পরবর্তীতে রাশেদুজ্জামান ভুক্তভোগীকে তার বাসায় কাজের প্রস্তাব দেন। প্রথমে রাজি না হলেও ভুক্তভোগী পরে কাজে যোগ দেন। একসময় রাশেদুজ্জামান তাকে শারীরিক সম্পর্কের জন্য চাপ দেন। গত বছরের ৫ ফেব্রুয়ারি বংশালের সাতরওজা এলাকায় তার বাসায় জোরপূর্বক ধর্ষণ করে ও ভিডিও ধারণ করে। এই ভিডিও ব্যবহার করে রাশেদুজ্জামান অন্য গ্রেপ্তারদের সঙ্গে ভুক্তভোগীকে একাধিকবার শারীরিক সম্পর্কে বাধ্য করেন এবং প্রতিটি ঘটনার ভিডিও ধারণ করে। ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের হুমকি দিয়ে ভুক্তভোগীর কাছে ২০,০০০ টাকা দাবি করে গ্রেপ্তারকৃত রাশেদুজ্জামান। টাকা না দেওয়ায় ধর্ষণের ভিডিও ভুক্তভোগীর গ্রিস প্রবাসী বিআইয়ের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয়। থানা সূত্রে জানায়, মামলা দায়েরের পর পুলিশ প্রযুক্তির সহায়তায় সোমবার রাত ১:২০টায় সূত্রাপুর থানাধীন রায়সাহেব বাজার এলাকায় মোহাম্মদ রাশেদুজ্জামান ও আলমগীর হোসেনকে এবং রাত আনুমানিক ১:২০টায় কোতোয়ালি থানাধীন পপুলার হাসপাতালের সামনে থেকে আব্দুল জলিলকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা আদালতের ধর্ষণের ঘটনার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার সুষ্ঠু তদন্ত ও অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ডিসি তালেবুর রহমান। ৫ আগস্ট হোক গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার দিন বলছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ৫ আগস্ট হোক গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার দিন। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার সকালে এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন। ৫ আগস্টকে স্বাধীনতা ও গণতন্ত্রপ্রিয় জনগণের জন্য আনন্দের ও বিজয়ের দিন উল্লেখ করে তারেক রহমান বলেন, এই দিনে বাংলাদেশ রাহমুক্ত হয়েছে এবং এটি এখন থেকে সরকারি ছুটির দিন হিসেবে পালিত হবে। তিনি বিগত ১.৫ দশকের ফ্যাসিবাদী শাসনের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, সেই সময় গুম, খুন, অপহরণ, হামলা, মামলা, নির্যাতন, নিপীড়ন ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। আয়নাঘর নামের শত শত গোপন বন্দিখানায় মানুষকে আটকে রাখা হতো এবং অনেককে চিরতরে গায়েব করে দেওয়া হয়েছে, যার মধ্যে বিএনপির সাবেক এমপি ইলিয়াস আলী ও কমিশনার চৌধুরী আলমের নাম বিশেষভাবে উল্লেখ করেন। তারেক রহমান বলেন, বিচার বিভাগ, নির্বাচন কমিশন সহ এবং সাংবিধানিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠানকে অকার্যকর করে ফেলা হয়েছিল। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে নির্বাচনী ব্যবস্থাকে প্রহসনে পরিণত করা হয়েছিল এবং দেশের শিক্ষা ব্যবস্থাকেও বিনষ্ট করার চক্রান্ত চলছিল। তিনি দেশের অর্থনীতিকে বিপর্যস্ত করা, ব্যাংকগুলোকে দেউলিয়া করা এবং ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচারের বিষয়টিও তুলে ধরেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন বলেন, ফ্যাসিবাদ থেকে মুক্তি পেতে দেশের সব শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে রাজপথে নেমে এসেছিলেন। সেই অভ্যুত্থানে হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ হত্যা করা হচ্ছে, কোলের শিশুসহ ১৫০০-এর বেশি মানুষ শহীদ হয়েছেন এবং কমপক্ষে ৩০,০০০ মানুষ আহত হয়েছেন। তিনি এই গণঅভ্যুত্থানকে ১৯৭১ সালের স্বাধীনতা রক্ষার যুদ্ধের সঙ্গে তুলনা করে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তারেক রহমান শহীদদের প্রতি ঋণ পরিশোধের জন্য জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করে একটি ইনসাফভিত্তিক গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি জনগণের সরাসরি ভোটে দায়বদ্ধ একটি রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠার উপর জোর দেন। তিনি ফ্যাসিবাদী শাসনের সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তুলনা করার প্রচেষ্টার সমালোচনা করেন এবং ৫ আগস্টের ঘটনাকে বাংলাদেশ সহ বিশ্বের ইতিহাসে নজিরবিহীন হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, সেদিন গণভবন, সংসদ ভবন, আদালত, বাইতুল মোকাররম এবং মন্ত্রিসভা ছেড়ে সবাই পালিয়েছিল। তারেক রহমান, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে আর কখনোই ফ্যাসিবাদ কায়েম হবে না, গণতন্ত্র হত্যা করার সুযোগ দেওয়া হবে না এবং বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে দেওয়া হবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি এসব প্রশ্নে জাতীয় ঐক্য বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।